এই ফকিন্নির পোলার আপনার পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই দুর্নীতি, অনিয়ম, মানুষের টাকা আত্মসাৎ এটাতে ভরা। গলা চিপায় সেখানে আপনার করছে, গলা চিপাতে এখানকার ইউএনও ছিল, সেই ইউএনওর কাছ থেকে 72 লক্ষ টাকা একদম 5 তারিখের পরপরই 72 লাখ টাকা খেয়ে দিছে। সেই খাওয়ার আবার একটা কঠিন কৌশল করে তারপরে সে খাইছে। ওই লোক আওয়ামী লীগের লোক, তারা বলছে আপনারা আমি রাখবো, আমি কি পাবো? তখন সে একটা সিস্টেম করছে যে নুরুকে সংবর্ধনা দিবে। এই সংবর্ধনার কথা বলে 72 লাখ টাকা খরচ করছে একটা সংবর্ধনার পিছনে। এটা সেই ইউএনওর সেই ইয়ের মধ্যে এখনো পর্যন্ত আছে। অতএব সেইখানে যখন 72 টাকা খরচ করতে হলে তো একটা হিসাব খরচটাও দেখাইতে হবে। প্যান্ডেল করছে, বিশাল এক প্যান্ডেল। এই যে প্যান্ডেল আপনারা দেখতেছেন, এইটা লোকজন নাই, খালি জায়গা। নুরু যায় থাকবে, এক রাত থাকবে, এক রাতের জন্য একটা এসি কেনা হয়েছে। সেই এসি রুমের মধ্যে নুরু থাকবে। নুরুর বাপ তো হইল গিয়ে জমিদার, নুরু জীবনে তো এসি ছাড়া ঘুমায় নেই। নুরুর জন্য এসি কিনতে হয়েছে এক রাতের জন্য। এই এসি মিসি কিনা আমার কাছে ওই পুরো এই কাগজ আছে, এই যে তালিকা দেখছেন, এই বিভিন্ন নামে দেখায় টোটাল প্রায় 73 লাখ টাকা সে ওখান থেকে উঠাইছে। এই টাকাটা পুরা নুরু মেরে দিছে। ভারতের মুসলমান সমাজ, বাংলার মুসলমানরা তোমাদের সঙ্গে আছে। ভারত জুড়ে তোমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তোলো। ওপেন নির্দেশনা দিয়ে দিছি। এখন লেথাল উইপন ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে। এবং নির্বিচারে পুলিশ ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা শুরু করলো। কয়েক হাজার মানুষ শহীদ হলো। বিএনপির রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং মাননীয় সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানকে নিয়ে চারিদিকে নানান গুঞ্জন শোনা যাচ্ছে যে হঠাৎ কি ঘটছে। আমরা যে জানতাম যে জামাত শিবির আসলে নোংরা, তাদের পরিচয় তারা এই ব্যবহারগুলোতে দিচ্ছে। এই মারিয়া ক্রিসপটটা এটা কি মডেল? কোথায় মডেল আমরা কখনোই দেখিনি, কোনো পণ্যের মডেল হিসেবে দেখিনি, কোনো বিলবোর্ডে দেখিনি। এটা শুধু দেখেছি নোংরা কাপড় চোপড় পরে শরীরের অর্ধাংশ দেখিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে বসে থাকা, এটা ওদের একটা কাজ। এখানে হয় কি জানেন, এই যে বিভিন্ন অনুষ্ঠান হয় না, এরকম কিছু মানে দিয়ে বলা হয়, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এদেরকে নেওয়া হয়, নিয়ে বসে রাখে, একটা পেমেন্ট দেয়। এই মারিয়া ক্রিসপটটা এটা হলো ওই দলের একজন। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলো দেখেছেন সেগুলো নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। সাংবাদিক ইলিয়াস হুসাইন বর্তমান সরকারের একজন প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর, খুব ভালো করে আপনারা চেনেন। আওয়ামী লীগের আমলে প্রচন্ড পরিমাণে ছাত্রলীগের হাতে মার খেয়েছে, প্রচন্ড পরিমাণে নির্যাতনের শিকার হয়েছে এবং কি একাধিকবার জেলখানায় গিয়েছে, মানে মরতেও বেঁচে গিয়েছে আওয়ামী লীগের আমলে। আগে ছিল ভিপি নূর নামে পরিচিত, বর্তমানে বিএনপির সাথে জোট করে তিনি বিজয়ী হয় এবং প্রতিমন্ত্রীর পদ পায়। ইতিমধ্যেই তাকে নিয়ে সাংবাদিক ইলিয়াস হুসাইন একটা এপিসোড করেছে গতকাল, যেখানে ভিপি নূরের নানান ধরনের অপকর্মের কথা তুলে ধরার চিন্তা করেছে বা চেষ্টা করেছে। সেখানে দর্শক আর এই বিষয়টি নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া তোলপাড়। আসলেও কি ভিপি নুরুল হক নূর এগুলো করেছে? ভিপি নূরই মিথ্যা নাকি সাংবাদিক ইলিয়াস হুসাইন মিথ্যা? যদি এগুলো করেই না থাকে তাহলে সাংবাদিক ইলিয়াস হুসাইন এই তথ্যগুলো পেল কোথা থেকে? দর্শক, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। আর একটা বিষয়, বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি লন্ডনে গিয়েছে শোনা যাচ্ছে, বা খবরের পত্রিকায়, খবরের পাতায় হেডলাইনে এরকম হেডলাইন দেওয়া হয়েছে যে তিনি চিকিৎসার জন্য সপরিবারে উনি দেশ ছেড়ে চলে গিয়েছেন। অন্যদিকে বলা হচ্ছে মূলত পক্ষে তিনি চিকিৎসার জন্য যায়নি, তিনি পালিয়ে গিয়েছে। এরকম কথা বলছে বিশ্লেষকরা, সাধারণ জনতা সহ আরো অনেকেই। যাই হোক দর্শক, আমি ও বিষয় নিয়ে কথা বলবো না, নানান বিষয় নিয়ে আজকে ভিডিওর ভিতরে বিশ্লেষকরা কথা বলবে, সেটা আপনারা বিশ্লেষকদের মুখ থেকে শুনবেন। চলুন তাহলে কথা না বাড়াই মূল নিউজে চলে যায়। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল ভিডিওতে চলে যাই। ছোট লোকই গতকালকে সে একটা পোস্ট করেছে, ওই তার ফেসবুকে গিয়ে পোস্টটা পড়ে আসলে তারপরে দেখবেন। সে হলো নবাব সিরাজউদ্দৌলার উত্তরসূরি, তার বংশেরই লোক। তার বাপের বিশাল জমিদারি আছে। হ্যাঁ, ওর বাপ থাকতে হইলো বাউফলে, সেই কালাইয়া থেকে তারপরে ওইখানে থাকতে পারেনি, চলে গেছে আপনার একদম চরের মধ্যে। ওই আছে না আপনার খাস জমি, সেই খাস জমিতে সেখানেই বড় হয়েছে, সেখানেই থাকে, সেখানেই তার বাড়ি। এখন সে শ্বশুর বাড়িতে টাকা পয়সা দিয়ে বিকাশে টাকা টুকা দিয়ে ঘরটর করেছে। আর কোথায় কি করেছে, কাতারে ব্যবসা, দুবাইতে ব্যবসা, ভাইদেরকে রেন্টে কারের ব্যবসা করে দিয়েছে, কালিয়া করে তার রেন্টে কারের অফিস আছে, বিশাল এলাহি কারবার। তো সে এখন বিশাল আকারের মানে পয়সাওয়ালা এক বাপের বেটা।
মানে ভাবটা এরকম, জন্মগতভাবেই সোনার চামচ মুখে নিয়ে তারপরে সে বড় হয়েছে, তার টাকা পয়সার কখনো কোনো সমস্যা ছিল না। আমাদের ভিক্ষার টাকা তোর পকেটের মধ্যে। সে কালকে পোস্টে লিখেছে, আমরা এখানে আমি কাজ করে খাই, কামলা দিয়া খাই না, তুচ্ছ তাচ্ছিল্য করে খাই, বেটা কামলা দিয়া না, আমেরিকায় মানে যত ধরনের কষ্ট আছে সব কষ্ট করে তারপরে স্ট্রাগল করে তারপরে দেশের জন্য কাজ করেছে। সেই টাকা, সেই কষ্টের টাকা তোরে পাঠাইছি, তোরা আবার সেই টাকা নিয়ে জালিয়াতি করছিস। আমার কথা না, ওর দলের লোকজন তারা বলেছে। প্রতি মাসে প্রবাসীরা এই চাঁদাটা দেয়, আমাদের একটা রিসিপ্ট পাওয়ার কথা, কিন্তু আমরা এই রিসিপ্টটা পাই না। প্রতি মাসে আমরা রিসিপ্টের জন্য এই আলোচনা হয়, অর্থ কমিটির হিসাব নিয়ে আলোচনা হয়, কিন্তু অর্থ কমিটি কোনো মাসেই স্বচ্ছ একটা হিসাব আজ পর্যন্ত তার করতে পারে নাই। এই বক্তব্যর পরে আবার যখন এই দলের ভেতরে গ্যাঞ্জাম শুরু হওয়ার পরে সে একটা টক শোতে গিয়েছিল, ওই যে খালিদ মহিউদ্দিনের। সেই টক শোতে যাওয়ার পর তার এই প্রশ্ন করা হয়েছে যে আপনি টাকা পয়সা হিসাব দেন না, আপনি ইচ্ছা মতো বিকাশের টাকা টুকা নিয়ে সব ভাঙেন। তখন সে বলেছে কি যে আমি অর্থ কমিটি নাকি সব জানে, সে কিছু জানে না। আপনি প্রবাস থেকে কি পরিমাণ টাকা পেয়েছেন গণ অধিকার পরিষদের জন্য? সেটা আমাদের অর্থ কমিটি এবং অডিট কমিটি বলতে পারবে, কারণ এটা তো আমি জানি না, অর্থ কমিটি এবং অডিট কমিটি বলতে পারবে। আসসালামু আলাইকুম নূর ভাই। ভাই আপনি যেহেতু সেন্ডার, আপনার অ্যাক্সেসটা বেশি থাকবে, তো আপনি প্রয়োজনে যদি না হয়ে থাকে তাহলে চাইলে উপরে যে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টটা দিলাম ওইটা তো একটু পাঠাতে পারেন। আমাদের তো কালকেই প্রোগ্রাম, টাকা পয়সা তো কালকেই লাগছিল, একটু দেখেন। যখন এটা নিয়ে একটু আলোচনা শুরু হয় তখন নূর ভাই বলে এই সামনের মাসে তোমরা সঠিক হিসাবটা নিয়ে আসবে। এখানে আলোচনা থামিয়ে দেওয়া হয়, তারপর থেকে আলোচনাটা আগায় না। এইভাবেই অর্থ কমিটি চলতেছে, কোনো স্বচ্ছতা অর্থ কমিটির আজ পর্যন্ত এই 1.5 বছরে আমরা সঠিক হিসাব পাই নাই। ও চুরি করতো, এটা ওর দলের মানুষ। এই যেটা ছাত্র অধিকার পরিষদ বলেন, ওই যে কোটা আন্দোলন বলেন, এই কোটা আন্দোলন দিয়েই তো সবার উত্থান। আপনি আসিফ বলেন, নাহিদ বলেন, ওই ওর আশপাশে যারা যে 2-4 জন আছে, ওর সাথে আর কেউই নেই এখন। ও খালি রাশেদার, ও এর বাইরে ওর সাথে কেউ। ওর শ্বশুরবাড়ি কিছু লাঠিয়াল আছে, ফুফাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, টাচাতো ভাই, এগুলো মিলে বরিশালের একটা গ্রুপে নিয়ে, একটা লাঠিয়াল বাহিনীরে নিয়ে ও এনে ধান্দাবাজি করে। এই ধান্দাবাজি করেই তার চলছে। এখন সে নিজের বিরাট আকারের পয়সাওয়ালা লোকজন, বিরাট আকারের মানে অনেক কিছু হয়ে গেছে তো, বুঝছেন না? ফকিন্নির পোলারে আপনি যদি নাকি টাকা পয়সা দেন, ও তো এটার গরম সহ্য করতে পারবে না। এখন যখন কিনা ওর এই টাকা পয়সাগুলো আমরা 2000 কত সাল, এটা 19 সাল, 19 তারপরে 20, ওই সময়টাতে সবচেয়ে বেশি টাকা তাকে দেওয়া হইতো। একবার তার প্রতি মাসে আমরা 1-2 এরকম প্রতি মাসে দিতাম বিভিন্ন জনের কাছ থেকে তুলে। তো তাদের ভেতরে একজনের কাছে $2500 পাঠানো হয়েছিল একবার, আমার মনে আছে। এই টাকা এরকম অনেকে পাঠিয়েছে। এখানে মানে আমেরিকায় যারা আছে আপনি খোঁজ নেবেন, ওই নায়েব আলী, ওই যে মাসুম, এরকম যারা আছে পরিচিত লোকজন যারা আছে, আপনারা তাদের কাছে জিজ্ঞেস করেন, সবাই টাকা দিয়েছে এবং মানুষের কাছ থেকে নিয়ে তারপরে টাকা দেওয়া হয়েছে। আমি যদি দিয়েছি $500, আরেকজনের কাছ থেকে নিয়েছি $500, আর যদি কোনো সময় দেখা গেলো $100 আছে, ওকে $100 কত ভাই 1000 হয়েছে, দান পাঠান। এভাবে টাকা পাঠানো হইতো। সেই টাকা $2000 তাকে পাঠানো হতো। তখন $85, $84, $86 এরকম $1 রেট পাঠানো হইলো। সম্ভবত মনে হয় বাংলাদেশি টাকায় 2 লাখ বা এরকম কিছু, আমার মনে নাই। বাট $2500 আমরা পাঠিয়েছিলাম, 2500। এই টাকা পাঠানোর পরে এখন হঠাৎ করে এই নুরু ফোন দিচ্ছে যে ভাই টাকা তো আসেনি। টাকা তো পাঠানো হয়েছে, ওর সাথে নামটা আর বললাম না ওইটা। এরপরে সে ধরা খাওয়ার পরে বলতেছে ভাই আমার বাচ্চা হয়েছে, ওয়াইফের ডেলিভারি, হসপিটালের বিলে টাকাটা খরচ হয়ে গেছে, আমি এটা খরচ করে ফেলছি। পরে আবার পাঠাইছি আমরা। এরপরে আবার ফের এই তুলে তারপরে তাদেরকে টাকা পাঠানো হয়েছে। নুরু এত সহজ না। আমেরিকার জীবন, আমেরিকায় আসে আর টাকা গাছ থেকে পড়ে যায় এরকম না। এখানে যারা স্যুট পরেও বাংলাদেশে যায় না, এরা এখানে কে কী করে, তো 14 গোষ্ঠীর মধ্যে মনে হয় আমেরিকা কেউ থাকে না। থাকলে জিজ্ঞেস করিস। ফকিন্নির বাচ্চা, তুই যে ভাব মারিস এখন, তোর যদি টাকা পয়সা সারা জীবনে যদি তুই বাংলাদেশের সালমান এফ রহমানও হইস, তাও আমরা বুঝবো তুই যে ফকিন্নির পোলা। তোর বাপ চরে থাকতো, তোরা এই কালায়া থেকে যায়, তারপর তোর থাকার ঘর ছিল না, সেখানে কালায়া থেকে থাকে। এটা আমরা জানি। এটা তুই কি ঠিক করতে পারবি? এই কথাগুলো আজকে আনতে চাইনি। ওর ইদানিং দেখবেন চলাফেরা, ওর পাঞ্জাবি, মানে নতুন পাঞ্জাবি, তারপরে হাঁটার যে ধরন, হাঁটার ভাবটা দেখলে আপনি বুঝবেন যে ফকিন্নির পোলাদের টাকা পয়সা হইলে কি হয়, এটা এর দেখে ভালো করে বুঝবেন। তো তার মূল কাজটা সেটা হচ্ছে এখন যেটা হয়েছে, সে মূলত একটা ভাব ধরতে চাচ্ছে, একটা সুশীল একটা ভাব ধরতে চাচ্ছে। মাঝে মাঝে মবের বিরুদ্ধে কথা বলে, মব হচ্ছে এই সে এরকম কথাবার্তা বলতে দেখতেন না। অথচ ওর এই যে কিছু ওর এই বাউফল, তারপর কি বলে কালায়া মালা, এইসবের কয়েক জায়গার গলা চিপার কিছু পোলাপানে নিয়ে ওইখানে ঢাকা শহরে মাস্তানি করেছে। এই 5 তারিখের বহুত মানুষের, আওয়ামী লীগের লোকজনের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি ঘর, এগুলো তো কালকে পোস্ট করেছে, আমি করেছি। ও যে কাজগুলি ও করে, এই কাজগুলো আমার উপর দিয়ে চালিয়েছে। তুই নুরু শোন, তোর একটা কথা বলি, তোর কোনো বাপের যদি কোনোদিন জানতে পারিস যে ইলিয়াস কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কারোর কাছে যায়, তারপরে চাঁদাবাজি করছে, কারোর তদবির করে করছে, এটা বদলি করা তো পরের কথা, তদবির করছে কিনা তুই এটা খোঁজ নিস, যায় কারোর কোনদিন করছে কিনা। যদি একটা দেখাইতে পারিস, নিজের জুতা দিয়ে নিজের গালে লাগাবো। তুই তোর মতো মনে করিস তুই সবাই, সে এগুলো কালকে পোস্টে লিখেছে। প্রথম 5 তারিখের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ভাইরে এখন তো আপনারা সবাই পাবেন খুব সহজে। তাজুল ভাইরে জিজ্ঞেস করেন, তাজুল ভাই ফোন করলো, ইলিয়াস এই বেয়াদব কয়েকটা উচ্ছৃঙ্খল পোলাপান নিয়ে আসে, তারপরে এরকম বলতেছে, আমারে বলতেছে 1 মিনিটও চেয়ারে বসতে দিবে না, কারণ কি তার লোক ওইখানে নিয়োগ দিতে হবে প্রসিকিউটর হিসাবে তাজুল ভাইয়ের অফিসে। তাজুল বলছে না, এটা তো আপনার কথা মতো হবে না, সরকারের এটা নিবে, পদক্ষেপ নেবে, সেটা সরকারের ব্যাপার, এটা আপনার ব্যাপার না। তাজুল ভাই স্টেট কার্ড কথা বলে আইছে।
তো তাজুল ভাই এই অপমান সহ্য উনি আমার ফোন দিয়েছে, তাজুল ভাই বলছে ইলিয়াস এই ব্যাপার কি। তা আমি জাস্ট খালি পোজ দিলাম, বলছি নুরু তোরে 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের মধ্যে ওইখান থেকে বের হয়ে আসবে, মাস্তানি সব জায়গায় করবি না। আচ্ছা তাজুল ভাই আমি ভীষণ ভীষণ পছন্দ করি। সাথে সাথে রাশেদ ফোন দিছে, বলতে ভাই আপনি এই পোস্টটা ডিলিট করেন, আমরা ভাই এখান থেকে চলে যাচ্ছি। সরে আসছে। আচ্ছা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন স্বাস্থ্যমন্ত্রী একজন ব্যক্তিগত সহকারী ছিল। সেই ছেলেটা একজন জুলাই যোদ্ধা, তার হাত দিয়ে বহু জুলাই এই যুদ্ধে আহত বহু মানুষকে সে এই সুস্থ করেছে। এইটার কারণেই তাকে এই মন্ত্রীর পিএস বানানো হয়েছিল। সে বহু পোলাপানকে সে রাশিয়া থেকে আপনার এমবিবিএস করেছে, যে কারণে রাশিয়ায় তার অনেক এই মেডিকেলে আপনার অনেক প্রফেসর ছিল, ভালো ভালো হসপিটাল ছিল, সেগুলি সে চিনত। সে বিভিন্ন রোগীকে নিয়ে গিয়েছে। এমন একজন মানুষকে সে তার একটা তদবির করেছে, তাদের কাছ থেকে আপনার কিছু জিনিস কিনতে হবে, এটা নুরু দিবে, সাপ্লাই দিবে। সে বলছে না ভাই আমি এটা পারবো না। কেন পারবে না? তার বিরুদ্ধে যায় আপনার দুদকের সামনে যায়, তারা তার পোলাপান কয়টা আছে, 50-60 জনকে পোলাপান আছে, এগুলো টাকা পয়সা দিয়ে পারলে আগে বিকাশে টাকা খাইতো, এখন দান্দাবাজি টাকা খায়। তো এখন হয়তো সংখ্যা আরও বাড়বে। দুদকের সামনে যায় এক দফা এক দাবি নিয়ে বসে, ওই ওনারা পিএসসি করতে হবে। দুদকের যায় সেখানে ফাইল করছে, সেখানে মব সৃষ্টি করা সেই ছেলের বিরুদ্ধে তারপরে করা হয়েছে। সেই পিএস আমার ফোন দিল, ভাই এই ব্যাপার। আমি সাথে সাথে এটা খোঁজ নিলাম, নিয়ে দেখলাম যে ছেলে খুব ভালো। সে বাইরে তখন দুদকে সে যখন করেছে আপনার কমপ্লেন করেছে, সে তখন রাশিয়াতে। এই নুরু বলেছে দুদককে যে সে রাশিয়া পালিয়ে চলে গিয়েছে, অথচ নুরু তখন একজন রোগী, খুব সিরিয়াস একজন রোগী, আপনাদের মনে আছে যে যার ওই যে মুখ দিয়ে আপনার এই নাকটাকে এগুলো সব যে একদম হয়ে গিয়েছিল আর কি, বিকৃত হয়ে গিয়েছিল। সেই ছেলেকে সে ওইখানে ট্রিটমেন্ট নিয়ে দিতে গিয়েছে। সেই ছেলেরও বক্তব্য আমাকে পাঠিয়েছে, শোনেন আপনারা। আমি সেকেন্ড চন্দ্র ভগবান এমবিবি সবাইকে দাদা নমস্কার ও রসি ভালোদের আসসালামু আলাইকুম। এই জুলাই আন্দোলনে শুরু হওয়া 5 আগস্টে সফল আহতদের নিয়ে যে ডাক্তার কাজ করেছেন, সেই ডাক্তার হচ্ছেন পশুদের স্বাস্থ্য ধরনের ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান। ইংলাও তিনি এপিসিতে রাশিয়া আমার ছাত্র গিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য। তো আমি এখন শুনতে থাকি ওনার নামে অনেক মিথ্যা গুজব ছড়াচ্ছেন, উনি নাকি কোটি কোটি টাকা রাশিয়া ফাঁকাই করেছেন। আরও শুনতে চেয়েছি উনি নাকি বাংলাদেশে আর দেন না। তো আমি তো দেখছি এখন উনি বাংলাদেশে আছেন। কিছু কিছু শুধুমাত্র লোক থাকেন যারা মিথ্যা অপবাদ ছড়াচ্ছেন। আমি তাই এসবের সঙ্গে এখন দেখতে বলতে চাই যে তারা যেন একটি মানুষকে কাটি থেকে বর্ষাস্ত তারা দেয় গেল থেকে ঠিকও কিছু নিয়ে খাটি। কারণ এই যদি কিছু করলাম তাহলে এটা আমাদের দেশের জন্য খুবই দুঃখজনক। এমনকি আসাম যুগ ভাই অনেক ভালো মানুষ, তিনি আমার সাথে ছিলেন প্রায় 1.5 মাসের মতো। সেখানে আমি দেখেছি উনি অনেক ভালো মানুষ। আচ্ছা, এরপরে হলো তার এলাকার আপনার কালাইয়া, সেখানে আপনার গলাচিপায়, সেখানে আপনার করছে গলাচিপাতে ওইখানকার ইউএনও ছিল। সেই ইউএনওর কাছ থেকে 72 লক্ষ টাকা একদম 5 তারিখের পরপরই 72 লাখ টাকা খেয়ে দিছে। সেই খাওয়ার আবার একটা কঠিন কৌশল করে তারপরে সে খাইছে। ওই লোক আওয়ামী লীগের লোক, তারা বলছে তো আপনার আমি রাখবো, আমি কি পাবো? তখন সে একটা সিস্টেম করছে যে নুরুকে সংবর্ধনা দিবে। এই সংবর্ধনার কথা বলে 72 লাখ টাকা খরচ করছে একটা সংবর্ধনার পিছনে। এটা সেই ইউএনওর সেই মধ্যে এখনও পর্যন্ত আছে। অতএব সেইখানে যখন 72 টাকা খরচ করতে হলে তো একটা হিসাব খরচটাও দেখাইতে হবে। প্যান্ডেল করছে, বিশাল এক প্যান্ডেল। এই যে প্যান্ডেল আপনারা দেখতেছেন, এইটা লোকজন নাই, খালি জায়গা। নুরু যায় থাকবে, এক রাত থাকবে, এক রাতের জন্য একটা এসি কেনা হয়েছে। সেই এসি রুমের মধ্যে নুরু থাকতো। নুরুর বাপ তো হইল গিয়ে জমিদার, নুরু জীবনে তো এসি ছাড়া ঘুমায় নেই। নুরুর জন্য এসি কিনতে হয়েছে এক রাতের জন্য। এই এসি মেসি কিনা আমার কাছে পুরো এই কাগজ আছে, এই যে তালিকা দেখছেন, এই বিভিন্ন নামে দেখা টোটাল প্রায় 73 লাখ টাকা সে এখান থেকে উঠেছে। এই টাকাটা পুরা নুরু মেরে দিছে। এইভাবে সে এই 5 তারিখের পর থেকে পুরা সময়টাতে সে আপনার নানান ধরনের টাকা লুটপাট করছে। তো এই ফকিন্নির পোলার আপনার পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই দুর্নীতি, অনিয়ম, মানুষের টাকা আত্মসাৎ, এটাতে ভরা। সে জীবনে কোনোদিন আওয়ামী বিদ্বেষী ছিল না, সে আওয়ামী বিরোধী জীবনও কখনো ছিল না। তার রক্তের মধ্যে আওয়ামী লীগ। তার বাবার একটা বক্তব্য আপনারা শুনেন, তার বাপ তারে নিয়ে কি বলে। রাজনৈতিক ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা যদি আমি বলি সে ছিল না, তাই আমি ভুলের রাজ্যে বসবাস করি। আজাদ এখন বাংলাদেশে বঙ্গবন্ধুর পর দ্বিতীয় নেতা ভিপি নুর। আমি আপনাদের কাছে আরেকটা কথা বলি, আমি এখান থেকে বিদায় নেব। বিএনপি কিন্তু রাজনীতি করিয়া এই দেশ, তারপরে জাতীয় পার্টি কি রাজনীতি করিয়া ক্ষমতায় আছে? কি বলেন? জাতীয় পার্টিও রাজনীতি করে আসে নাই, বিএনপিও রাজনীতি করে আসে নাই, বঙ্গবন্ধু রাজনীতি করে আসে। খবর প্রত্যেকে দোয়ায় সে এখন জাতীয় নেতা। তার সামনে বাংলাদেশে এখন জাতীয় নেতা আর নাই। মনে মনে পালা খায় অনাগো নেতার, তার সাথে দয়ালু যোগাযোগ করে তারেক রহমান। তোমরা এইখানে বইয়া ছোলা পালা খায়। তার এলাকার আরেকজন আছে, সেও তার আত্মীয়, সেও ওইখানকার আওয়ামী লীগের পদে ছিল। সেই লোক তাকে হইল গিয়া এই গলাচিপার আপনার বানাইছে, বাউফলের আপনার শেখ মুজিব বানাইছে। শুনেন তার বক্তব্য।
যিনি এই সারা বিশ্বে যাকে চেনে তিনি হলো নূর ভাই। আমি সর্ববিশ্বাস ইউনিয়নের 1 নং ওয়ার্ডবাসীকে বলতে চাই, ধর্মাত নির্বিশেষে গোপালগঞ্জ আমাদের শেখ হাসিনার বাড়ি, সেখানে অন্য কোনো গান নাই, শুধু গান হলো একটা নৌকা। আমাদের এই 10 মিনিট গলাচিপা আমরা তরে ভর দেবো না, আমরা ভর দেবো চরে। আমাদের গান হলো একটা, সেটা হলো সর্ববিশ্বাস ইউনিয়ন তৃতীয় গোপালগঞ্জ নামে পরিচয়। আপনারা তার শেখ হাসিনার সাথে যেদিন সে কিনা ওই যে ভিপি নির্বাচিত হয়, ভিপি নির্বাচিত হওয়ার পরে শেখ হাসিনার সাথে তো নিশ্চয়ই আপনারা তার বক্তব্যগুলো শুনছেন। আমি আজকে আবারও আপনাদেরকে শোনাই, এটা হয়তো অনেকেই মিস করে গেছেন। সেখানে বক্তব্যটাকে আমরা শুনে আসি। আমিও যেটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটোখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। আর আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন আছে বিভিন্ন অকারেন্সগুলোতে তখন তিনি গিয়েছেন, আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছি, তাকে দেখেছি গাড়ির কালো গ্লাস থেকে স্পষ্ট দেখতে পাইনি, টিভিতে দেখেছি। আর আজকে দেখার পর আমি অনেকক্ষণ চেয়ে রয়েছি। আমি 2.5 বছর বয়সে আমার মা মারা যায়, আর আমার ছোটো ভাইকে এখানে এসেছে, ওর বয়স ছিল তখন 1 বছর। আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমারির একজন শিক্ষিকার মধ্যে, আমি যেই প্রাইমারিতে পড়েছি। আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি, কিন্তু আজকে দেখে আসলে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি। এরকম একটা জিনিস হচ্ছে, সেজন্য অনেকে আসলে বিভিন্ন উপাধিতে বলে থাকেন। আর আমরা একটা জিনিস দেখেছি যে আসলে তিনি প্রধানমন্ত্রী হিসেবেও, আমি বলবো না তিনি প্রধানমন্ত্রী, তিনি সবার প্রধানমন্ত্রী, তারপরেও তার কিছু স্পেশাল আসলে ক্যারেক্টার যেটা আমরা দেখেছি যে কখনো ছোট শিশুকে কোলে নিয়ে মানে একদম সিম্পল একজন যে নারীর যে ভূমিকা সেই ভূমিকা অবতীর্ণ। আবার যখন দেখেছি আন্দোলন সংগ্রামে মানে তার শুনেছি ওই সময়ের তার সেই মানে ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছে, তার কৃতিত্বের কথা আমরা শুনেছি। আর বঙ্গবন্ধুর কথা তো এটি আসলে তো শুধু আমরা না, সারা বিশ্বের মানুষ জানে। আর তার সুযোগ্য কন্যা যদিও শেখ রেহানা আপা আমরা রয়েছে, কিন্তু এটি তো আমরা মানে সবার মধ্যে সব গুণ এককভাবে থাকে না, কিন্তু আপা আমরা মনে করি যে আসলে যেটা বঙ্গবন্ধুর মধ্যে অনেকে বলে যেটা ছিল তার পুরোটা মনে হয় যে আমাদের নেত্রী পেয়েছেন। আমার আপার প্রতি অনুরোধ থাকবে যে আসলে অনেকে যেটা আমি আপা বলতে চাইনি, কারণ আমি আসলে মানে মায়ের ওই জায়গাটাকে তাকে দেখতে চেয়েছিলাম, কিন্তু সবাই ছাত্রলীগ আমি যদি করেছি সবাই আপা আপা বলে, এই জন্য আমার মুখে ঘটনাটা বের হয়েছে যে আমার ছাত্রলীগের ভাই বন্ধুরাও কেন যেন আমাকে আসলে জামাত শিবির বানানোর জন্য তারা খুব একটি অপপ্রচার করেছিল তাদের ছাত্রলীগের এতগুলো এরকম একটা পোস্টে থাকা অবস্থায়। আপনারা দেখেছেন যে আমার পরিবারের, আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পরিবারের সকলের মোটামুটি একটা তথ্য আছে, সেখানে দেখেছেন যে আমার পরিবার আসলে মানে পুরো পরিবারে ছিল আওয়ামী ব্যাকগ্রাউন্ডের। কিন্তু আসলে আমি অনেক কথাই বলতে চেয়েছিলাম, কিন্তু আবেগ ভালোবাসায় অনেক কিছুই ভুলে যাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর আমি প্রধানমন্ত্রীর অনেকটা প্রোটোকল, এই কারণে আমি অনেকটা আমার একটু ইচ্ছা ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কখনো তো দেখিনি, তার কথা শুনেছি। আর তার গান যেটি আমি ক্লাস 5-এ একটা গান খুব ভালো লেগেছিল, আমাদের স্কুলের মাঠে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে একটা প্রোগ্রাম ছিল, ওখানে এরকম একটা গান ছিল, যদি রাত পহলে শোনা যেত বঙ্গবন্ধু মরেনি, তার আমরা পেতাম জাতির পিতা বিশ্বপিত মহান নেতা, এরকম একটি গান। আর বঙ্গবন্ধুর প্রেমেতে সবাই পড়েছে। আর আমার যেহেতু আমি বলেছি আমার মাকে আমি সেই 2.5 বছর বয়সে হারিয়েছি, আমাদের প্রথমে আমার ইচ্ছা ছিল যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে, যেমন ভারতের নরেন্দ্র মোদী আমরা দেখেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যখন গিয়েছেন কোনো রকম প্রোটোকল ব্রেক করে তিনি তাকে ওয়েলকাম জানিয়েছিল, আমার একটা ইচ্ছা ছিল তাকে মানে একদম ঝটিকার আগে তাকে সালাম করা, কিন্তু আমি ভাবছি তার পিছনে যেহেতু তার নিরাপত্তা রক্ষীরা রয়েছে সেটা বিঘ্ন ঘটবে কিনা, এই জন্য আমি যাইনি। আমি একটু মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটু, যেহেতু আমার মা নাই, আমি বলেছি আমার সেই মাতৃত্বের ছায়াটা আমি দুজনের ব্যক্তির মধ্যে খুঁজে পেয়েছি, সেটা আমার শিক্ষিকা এবং হচ্ছে আপনি, আমি একটু আপনাকে সালাম করতে চাই। বিএনপির রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং মাননীয় সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানকে নিয়ে চারিদিকে নানান গুঞ্জন শোনা যাচ্ছে যে হঠাৎ কি ঘটছে। দর্শক, প্রথমে শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে বলি। এই শাহাবুদ্দিন চুপ্পু লন্ডনে গিয়েছেন, লন্ডন সফরে গিয়েছেন, এটা নিয়ে নানান গুঞ্জন। কেউ কেউ বলছেন যে এটা একটা সেফ এক্সিট, সম্মানজনক বিদায়। আমি কিন্তু বলছি না, কেউ কেউ বলছে, আমি গুঞ্জনের কথা প্রথমে বলছি, তারপর এটা বিশ্লেষণ করে একটা কনক্লুশন আসবে। শাহাবুদ্দিন চুপ্পু এতদিন তার ডাক্তার দেখানোর প্রয়োজন হয়নি, ইউনূস ক্ষমতা ছিল তখন তিনি অসুস্থ হন নাই, কোনো ফলো আপের দরকার হয়নি। এখন বিএনপি ক্ষমতা এসেছে এবং পার্লামেন্টের প্রথম অধিবেশন শেষ হয়েছে, বিএনপি যেভাবে যা চেয়েছে সব শেষ হয়েছে, এখন তার ডাক্তার দেখানোর মানে ওই যেরকম সেক্স উঠে না, ওইরকম ডাক্তার দেখানোর উঠছে, এখন দেখানো লাগে এরকম। হঠাৎ করেই লন্ডন চলে গেলেন এবং যেভাবে আইনমন্ত্রী থেকে শুরু করে ব্রিটিশ হাইকমিশনার সবাই তাকে বিদায় জানালেন, যেটা দেখে অনেক বিশ্লেষক বলছেন যে এটা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সেফ এক্সিট। এবং কেউ বলছেন তিনি কি আর ফিরবেন? মনে হয় ফিরবেন না। ফিরলে কিভাবে ফিরবেন, কবে ফিরবেন, নানান জল্পনা বলবো না। হ্যাঁ, এখন এটা সেফ এক্সিট হতে পারে, নাও হতে পারে, তিনি ফিরতে পারে, নাও ফিরতে পারে, রাজনীতি এমনই অনিশ্চয়তা। এখন এটা ওখানে যাওয়ার পরে নতুন আলাপ আলোচনা হতে পারে, কারণ এখন বাংলাদেশে যতদিন শাহাবুদ্দিন চুপ্পু আছেন ততদিন পর্যন্ত তিনি সাবঅর্ডিনেট, তার কোনো ক্ষমতা নেই, তিনি একজন গোলামের মতো, দাসের মতো। বিএনপি যদি বলে যে চুপ্পু আপনি পার্লামেন্টের যে ডায়াসে দাঁড়িয়ে বক্তব্য দেন ওইখানে আপনি থুতু ফেলবেন, তারপরে ওই থুতু জিয়াউর রহমানের নাম বলে আপনি গিলে খাবেন, শাহাবুদ্দিন চুপ্পু এটা করতে বাধ্য হবে। তিনি এতটাই দালাল, এতটাই গোলাম, তার কোনো স্বাধীনতা নেই। ভেরি সিম্পল। এই শাহাবুদ্দিন চুপ্পু যিনি একজন মুজিববাদী, মুজিব সেনা এবং মুজিববাদের ট্রেনিং প্রাপ্ত একজন লোক, মুজিব বাহিনীর সদস্য, ভারতে স্পেশাল ট্রেনিং নিয়েছেন ইন্দিরা গান্ধীর তত্ত্বাবধানে।
সেই শাহাবুদ্দিন চুপ্পু জিয়াউর রহমানকে বলে স্বাধীনতার মহান ঘোষক, যেটা সংবিধানের পরিপন্থী। এমনিতে স্বাভাবিক, আমি তো মনে করি শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি না হয়ে যদি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হতেন, তাহলে তাকে মেরে ফেললেও তিনি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলতেন না, কারণ তিনি একজন মুক্তিযোদ্ধা এবং মুজিব বাহিনীর সদস্য। সেই হিসেবে তিনি বলতেন যে আমাকে মেরে ফেলো, সমস্যা নেই, কিন্তু আমি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলবো না। কিন্তু রাষ্ট্রপতি পদে থাকার কারণে আইনি বাধ্যবাধকতার বিষয় আছে যে রাষ্ট্রপতি যেহেতু ক্ষমতা নাই, তার মাধ্যমে যা বলাবে সেটাই বলতে হবে। তিনি বলেছেন এক পর্যায়ে তার মাধ্যমে বলানো হয় যে মানে এই রাষ্ট্রপতির কোনো ব্যক্তিত্ব নাই, তার কোনো স্বাধীনতা নেই। ইউনূসের আমলে ইউনূস যা বলিয়েছে সেটাই তো বলেছে, ইউনূস যেখানে স্বাক্ষর করতে বলেছে সেটাই স্বাক্ষর করেছে। এই জন্য ইউনূস যদি বলতো যে আমি স্যাপ ফালাইলাম, বোঝেন তো বরিশালের কথা, ওইটা তুই খা, ওইটা সে খেত, এমনকি এর মাধ্যমে প্রস্রাব খাওয়ানো সম্ভব ছিল, ওইটা করতো। এই হচ্ছে ব্যক্তিত্বহীন এই শাহাবুদ্দিন চুপ্পু। এই শাহাবুদ্দিন চুপ্পুর যেহেতু কোনো স্বাধীনতা নাই, তিনি তার মাধ্যমে থুতু খাওয়ানো কিংবা প্রস্রাব খাওয়ানো সম্ভব ছিল। কিন্তু তিনি লন্ডন যাওয়ার পরে তার সেই মুজিববাদের যে ট্রেনিং, মুজিব বাহিনীর যে ট্রেনিং, সেটা জেগে উঠতে পারে। ওখানে যাওয়ার পরে তিনি তার পুরনো ব্যক্তিত্ব কিংবা তার যে স্বাভাবিক অবস্থান এটা একটু ফিরে পেতে পারেন। তখন তিনি নতুন দর কষাকষি করতে পারেন। কারণ লন্ডন গেলে যিনি যে রাষ্ট্রপতি, তিনি এখন ইনস্ট্যান্ট অ্যাসাইলাম চাইলেই হবে যে আমি আর বাংলাদেশে ফিরবো না, তাকে কেউ জোর করে বাংলাদেশে পাঠাবে না। এমন না যে বাংলাদেশের রাষ্ট্রপতি লন্ডন গেছেন, তিনি বলছেন যে না বাংলাদেশ আমার জন্য নিরাপদ না, আমি যাবো না, তাকে পুশব্যাক করা হবে না, এটা হবে না, তারা জোর করে বিমানে উঠিয়ে দেওয়া হবে, এটা হবে না। তিনি চাইলে ওখানে অ্যাসাইলাম নিয়ে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। এছাড়া ওখান থেকে তার সেকেন্ড হোম আছে, তিনি তো রাষ্ট্রপতি হিসেবে অবৈধ মূলত, কারণ তার দ্বৈত নাগরিকত্ব আছে, দুবাই মালয়েশিয়া তার সিটিজেনশিপ আছে, তিনি লন্ডন থেকে সেখানেও চলে যেতে পারেন। ইটস ভেরি সিম্পল। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে তিনি লন্ডনে গেছেন, সেখানে যে তার সেই মুজিব বাহিনীর ট্রেনিং জেগে উঠতে পারে। আওয়ামী লীগের অনেক সাথে তার নানান ফোনে তো শেখ হাসিনার সাথে হয়তো কথা হয় যে আওয়ামী লীগের জন্য কিছু করতে পারে কিনা, অর্থাৎ বিএনপি সরকার যেহেতু আওয়ামী লীগের সাথে বেইমানি করেছে, আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে, এখন বিএনপির উপর আরো নির্যাতন করছে বিএনপি সরকার। তো বিএনপি সরকারকে বেকায়দা ফেলার জন্য চুপ্পু কি করতে পারে, এই জন্য কোনো অঘটন ঘটাতে পারে, বলা যায় না, আবার নাও হতে পারে। চুপ্পু যদি মনে করেন যে না আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নাই, তাদের জন্য কোনো কিছু করে লাভ নাই, তার চাইতে আমি যতদিন আরো কিছুদিন যদি রাষ্ট্রপতি থাকতে পারি ওইটাই ভালো, তাহলে এবং চুপ্পু লন্ডনে যে হয়তো বা একটু বেঁকে বসতে পারেন, তিনি বলতে পারেন যে ঠিক আছে আমি তোমাদের কোনো ক্ষতি করবো না, আমি তোমাদের স্যাপ চাটবো, কোনো সমস্যা নেই, তবে আমাকে আরেকটু স্বাধীনতা দিতে হবে, আমাকে আরেকটু সুযোগ সুবিধা দিতে হবে, আমাকে আরেকটু মূল্যায়ন করতে হবে। সেটা হতে পারে যে এই যে চুপ্পুকে যারা ভয়ানকভাবে গালাগালি করে তাদেরকে থামানোর জন্য একটু গ্রেপ্তার করা, রাষ্ট্রপতিকে গালি দিলে একটু মামলা টামলা নেওয়া, এরকম কিছু অধিকার চাইতে পারে যে আমাকে আরেকটু সম্মান বাংলাদেশে দেওয়া হোক। দুইটি হতে পারে, তবে একটা নাটকীয়তার মুখে পড়েছি আমরা, এবং কেউ কেউ এটাকে সেফ এক্সিট হিসেবে যে না আর আসবেন না, নিরিবিলি থাকবেন, বিএনপি এদিকে নতুন রাষ্ট্রপতি নিয়োগের ব্যবস্থা করবে, এটা হতে পারে। চিকিৎসার জন্য যুক্তরাজ্য গেলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, এটাকে আমরা কোনো স্বাভাবিক স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যাওয়াটাকে স্বাভাবিক মনে করার কোনো কারণ নাই। চিকিৎসকের পরামর্শ অস্ত্রোপচারের ফলো আপ হিসেবে স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন দেশে রাখা যাচ্ছে না, অস্ত্রোপচারের ফলো হিসেবে লন্ডন, এটা অন্য কোথাও যেতে পারে, সিঙ্গাপুর বা ওখানে একটা ভিন্ন উদ্দেশ্য আছে, হয়তো ওখানে থাকবে। আর সেনাপ্রধানকে নিয়ে যে গুঞ্জন, সেটা হচ্ছে সেনাপ্রধান নাকি বিএনপি সরকারের কথা শুনছেন না। বিএনপি বলেছিল যে সেনাবাহিনী মাঠে থাকুক, যেহেতু পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না, পুলিশকে অপরাধীরা ভয় পায় না, এই জন্য সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকুক। কিন্তু ওয়াকার নাকি বলছেন যে না সেনাবাহিনী মাঠে থাকবে না। বিএনপি নাকি, এগুলো গুঞ্জন, এটা কোনো সঠিক তথ্য হতে পারে নাও হতে পারে। বিএনপি নাকি বলছে যে আমরা অপারেশন ক্লিন হার্ট 2 চালাবো, আর অপারেশন ক্লিন হার্ট চালাতে হলে তার নেতৃত্বে সেনাবাহিনী কি থাকতে হবে, এবং সেনাবাহিনী বিএনপির বড় বড় চাঁদাবাজ, বড় বড় মাদক ব্যবসায়ীদেরকে ধরবে, প্রয়োজন তাদেরকে গুলি দিয়ে হত্যা করবে। প্লিজ ভাই, 2001 সালে ক্ষমতা আসার পর যেরকম অপারেশন ক্লিন হার্ট চালাতে সহায়তা করেছিলেন ওয়াকার ভাই, এখন আবার একটু আমাদেরকে সেভাবে সহায়তা করেন, আমাদেরকে উদ্ধার করেন, কারণ আমাদের লোকজন সব সন্ত্রাসী হয়ে গেছে, আর পুলিশ এদেরকে দমন করতে পারবে না। আপনারা চাইলে পারবেন, কিন্তু ওয়াকার নাকি সেখানেও বেঁকে বসেছে যে না এই আবার বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডের দায় আমরা নিব না। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা আপনারা শুনেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা করেছেন ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।